সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমাদের আলোচনার বিষয় তারুণ্যের বাংলাদেশ। তারুণ্যের বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ, এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। আপনাকে স্বাগত। কেমন আছেন? ভালো। ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে। দেশের মানুষ ভালো থাকুক সেই প্রত্যাশা। তরুণদের দেশ, তরুণদের জন্য দেশ, তরুণদের রাজনীতি, তরুণদের জন্য রাজনীতি। আপনি একজন ছাত্রনেতা থেকে রাজনৈতিক নেতা হয়েছেন, ছাত্র আন্দোলন করতে করতে একটি রাজনৈতিক দল গঠন করেছেন, সেই রাজনৈতিক দলের সভাপতি। এখন একটা পরিবর্তিত পরিস্থিতিতে বা ভিন্ন রকম পরিস্থিতিতে রাজনৈতিক ডামাডোল চলছে, রাজনৈতিক দলগুলো গোছাচ্ছে যে যার মতো, যে যার জোট শক্তিশালী করার যেমন চেষ্টা করছে, নিজের দলও শক্তিশালী করার চেষ্টা করছে। যাব সেই সব বিষয়ে। রাজনৈতিক দল গঠন করেছিলেন কেন? আবারও আপনাকে ধন্যবাদ, দর্শকদেরকে শুভেচ্ছা। দেশ সবার, তরুণ, বৃদ্ধ, মধ্যম বয়সী সবারই। তবে এটা ঠিক যে এই বিশেষ করে 2024-এর এই গণ-অভ্যুত্থানে তরুণদের যে সাহসী ভূমিকা ছিল, তাদের যে একটা অপ্রতিরোধ্য ভূমিকা ছিল, আপসীন ভূমিকা, এই কারণে তরুণদের ভূমিকা সম্পর্কে বিশেষ করে এখন একটা ব্যাপক আলোচনা হচ্ছে। এবং আমাদের যে পুরানো রাজনৈতিক ধারা, সেই ধারা কার্যত কিছুটা ব্যর্থ হয়েছে বলে অনেকের কাছে প্রতীয়মান হয়েছে, যার ফলে এখন একটা নতুন রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে। এবং স্বভাবতই সবার প্রত্যাশা যে যেহেতু তরুণরা একটা বড় পরিবর্তন এনেছে, কাজে তরুণরাই এই নতুন ধারাটা সৃষ্টি করবে। সেই জন্য হয়তো তরুণদের রাজনীতির প্রাসঙ্গিকতা নিয়ে একটা ব্যাপক আলোচনা হচ্ছে এবং হওয়াটাও দরকার। যেমন আমরা 2021 সালে এই গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দলটির ঘোষণা করি। এর আগে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়েই মূলত এই আন্দোলন সংগ্রামে আমাদের আবির্ভাব। জি, কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে কোটা তো সরকারি চাকরিতে, বিশেষ করে আপনার একটা জায়গা যেখানে মেধাবীদেরকে বঞ্চিত করা বা বৈষম্যের শিকার, রাষ্ট্রের এরকম শত শত অনিয়ম এবং বৈষম্যের জায়গাটা আছে, যেগুলো নিয়ে হয়তো আমরা কথা বলছি না। আমরা ছাত্র, আমরা পড়াশোনা শেষ করে বিসিএস দিতে চাই, একটা ভালো চাকরিতে দিতে চাই, আমরা শুধু আমাদের বিষয়টা নিয়ে কথা বলছি। বাট গত রাইট যে সেই সময় 18 সালে, যেহেতু সেই সময় বলা চলে এক দশক ছিল, তো এই এক দশকের বাংলাদেশে যে গণতন্ত্র, ভোটাধিকার, বিচার ব্যবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা, সামগ্রিকভাবে একটা রাষ্ট্র কিছু প্রতিষ্ঠানের উপরে দাঁড়িয়ে থেকে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো আপনার তার কাঠামো ধ্বংস করে ফেলা হচ্ছে, মানুষের সেখানে জানমালের নিরাপত্তা নাই। তো বাংলাদেশের ভবিষ্যৎটা কোথায়? তো তার জন্য আসলে একটা রাজনৈতিক পরিবর্তন দরকার। সেই জায়গা থেকেই ওই কোটা সংস্কার আন্দোলন থেকে আস্তে আস্তে প্ল্যান পরিকল্পনা নিয়ে একটা রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া। এবং 2018 থেকে এই 24 আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই যে গণ-অভ্যুত্থান হয়েছে, এটার পাটাতনটা ছিল কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলনকে কেন্দ্র করে, তবে এই দাবিকে কেন্দ্র করে আমরা সেই সময় কিন্তু আপনার স্লোগান তুলেছিলাম যে কোটা সংস্কারের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের প্রয়োজন, যার ফলে কিন্তু 24-এ এসে একটা সফল বিপ্লব হয়েছে। রাজনৈতিক দলটা করেছিলাম আমরা রাষ্ট্র সংস্কারের জন্য, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক মানবিক রাষ্ট্রে রূপ দেওয়ার জন্য। 71-এ আমরা রক্তক্ষয়ী একটা সংগ্রামের মধ্য দিয়ে একটা স্বাধীন জাতি হিসেবে পৃথিবীর বুকে আমরা পরিচিতি লাভ করি, কিন্তু কার্যত এই দেশের মানুষের স্বাধীনতা, সেটা বলা চলে রাজনীতিবিদদের কাছে জিম্মি ছিল। আমাদের অর্থনৈতিক স্বাধীনতা কিংবা আমাদের রাজনৈতিক এবং এর বড় একটা অংশ ছিল আবার আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কাছেও জিম্মি, যার ফলে আমাদের কাছে মনে হচ্ছে আমরা যে প্রকৃত একটা স্বাধীন জাতি কিংবা আমরা যে একটা স্বাধীন দেশ, সেটাও আমরা আসলে সঠিকভাবে বলতে পারছি না, প্র্যাকটিস করতে পারছি না। গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো, তারা ক্ষমতায় যাওয়ার জন্য কার্যত জনগণের স্বাধীনতা, দেশের স্বাধীনতাকে আরেকজনের কাছে ইজারা দিয়ে দিচ্ছে। সেই জায়গা থেকে একটা নতুন দলের চিন্তাভাবনা এবং এই দলের প্রতিষ্ঠা। কেমন চলছে আপনার দল? আপনার দলে আরও একজন ছিলেন, আরে একজন না, আমাদের দলে তো অনেকে নাই। আপনার দলের সাথে যুক্ত হয়েছিল, তারা নাই কেন? রাইট, অনেকেই ছিলেন।
স্বাভাবিকভাবেই বাংলাদেশে গত ১৬ বছরে যেভাবে আসলে ভিন্ন মতের রাজনীতিকে দমনপীড়ন করার জন্য পুরো রাষ্ট্রযন্ত্র যেভাবে ব্যবহার করা হয়েছে, সেখানে রাজনীতি করাটাই একটা ডিফিকাল্ট ছিল। শুধু রাজনীতি না, আজকে আপনি টকশো করছেন কিংবা উপস্থাপনা করছেন, আপনাদের উপস্থাপনা করতে গেলে টকশোর জন্য বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থার ফোন আসতো, হুমকি আসতো যে এই কথা বলা যাবে না, অমুক গেস্টকে ডাকা যাবে না। তো সেই জায়গা থেকে আমাদের সাথে একটা ইতিবাচক রাজনীতি করার আগ্রহ নিয়ে অনেকে যুক্ত হয়েছিলেন, কিন্তু পারিপার্শ্বিক অবস্থা এবং কিছুটা আবার রাজনীতিবিদদের যে আপনার অন্যের দ্বারা প্রভাবিত হয়ে আপনার বলা চলে যে ভিন্ন দিকে একটু চিন্তা ভাবনা করা, এরকম একটা প্রেক্ষাপটে আমাদের কিছু সহকর্মীদের মধ্যে একটা দ্বিমত তৈরি হয়, যার ফলে তারা অনেকে নিষ্ক্রিয় হয়ে যায়, অনেকে আবার চলে যায়। আবার এই পরিবর্তিত প্রেক্ষাপটে আবার চলে এসেছে অনেকে, বিশেষ করে যেমন আমরা সমস্ত আপনার নিয়ম মেনেই শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম, কিন্তু নিবন্ধনের আগে আমাদেরকে সেই সময় ডিজিএফআইয়ের প্রতিনিধিদের সাথে বসতে হয়েছে, বা তারা আমাদেরকে ডেকেছেন যে নিবন্ধনের জন্য তাদের শর্তে আমাদের একমত হওয়া লাগবে। শর্ত কি? নির্বাচনে যাওয়া লাগবে, যেটা গত নির্বাচনে আপনার আমাদের মেজর জেনারেল ইব্রাহিম, তারপর শাহজাহান ওমর, এরকম অনেককে নিয়েছিল সেইভাবে। তো সেই জায়গা থেকে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এখন নিবন্ধনও পেয়েছি। এখন আবার ধরেন আমাদের পুরনো সহকর্মী থেকে শুরু করে ইভেন দেশেরও যারা একেবারেই রাজনীতিকে ভয় পেত, রাজনীতি করলে তার ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতি হতে পারে, চাকরি বাকরিতে সে ঝামেলায় পড়তে পারে, এখন কিন্তু গোটা দেশের মানুষের মাঝেই রাজনীতির প্রতি একটা ইতিবাচক ধারণা তৈরি হচ্ছে, আগ্রহ তৈরি হচ্ছে। আমরা একটা দল করেছি, নিবন্ধন পেয়েছি, আরও বেশ কয়েকটা নতুন দল এই অগস্টের পরে নিবন্ধন পেয়েছে, মান্না ভাইয়ের দল, জুনায়েদ সাকিব ভাইয়ের দল, এবং দল তৈরি হচ্ছে, আরও তৈরি হবে। রেজা কিবরিয়ার সাথে কি আপনার কোনো ব্যক্তিগত দেশ ছিল? না, রেজা ভাই অত্যন্ত শিক্ষিত মানুষ ছিলেন, তার সাথে ব্যক্তিগত কোনো সমস্যা ছিল না, কিন্তু একটা জায়গায় সমস্যা ছিল, ধরেন আমাদের দেশের রাজনীতিতে যদি আপনি দেখেন, এটা ঠিক যে বেশিরভাগ মানুষ কিন্তু রাজনৈতিকভাবে অসচেতন, এবং বিশেষ করে গ্রামগঞ্জে কিংবা শহরে অনেক ক্ষেত্রে আপনার সে একজন জনপ্রতিনিধি বাছাই করবে, সেটা তার সমাজ এবং রাষ্ট্র, তার এলাকার উন্নয়নে কিংবা সামগ্রিকভাবে দেশের কল্যাণে কতটুকু ভূমিকা রাখতে পারবে, ওইটার চেয়ে অনেক মানুষ প্রাধান্য দেয় যে সে তার কাছ থেকে নগদ কী পাচ্ছে। দেখা যায় গ্রামাঞ্চলে কিংবা শহরে ১,০০০-২,০০০ টাকা পেয়ে ভোটটা তাকে দিয়ে দেয়। সে যাচাই বাছাই করে যে ৫টা বছর এই লোকটাকে আমি দায়িত্ব দিচ্ছি রাষ্ট্র পরিচালনা কিংবা এলাকার জন্য, আমার ম্যান্ডেটটা দিয়ে দিচ্ছি, সো এই লোকটা যদি অসৎ হয়, এই লোকটা যদি দুর্বৃত্ত হয়, তাহলে তার দ্বারা তো ভালো কিছু হবে না। সেই জায়গা থেকে মানুষের এই অসচেতনতার কারণে আমাদের বিশেষ করে রাজনীতিতে ভালো মানুষের রাজনীতি করাটা, টিকে থাকাটাও কিন্তু একটা মুশকিল হয়ে যাচ্ছিল। আর এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে অসচেতন মানুষকে সচেতন করেই কিন্তু আপনার রাজনীতিকে এগিয়ে নিতে হবে। এখন রেজা ভাই অত্যন্ত শিক্ষিত মানুষ ছিলেন, কিন্তু উনি গ্রামের একেবারে রুরাল বা কমন পিপল কেন্দ্রিক যে চিন্তাভাবনা, ওইখানে উনি একটু পিছিয়ে ছিলেন, কারণ উনি দেশের বাইরে ছিলেন, এবং কিছুটা বলতে পারেন যে একেবারে একটা এলিট ক্লাসের প্রতিনিধিত্ব করায় আমজনতার সাথে তার রাজনীতির ক্ষেত্রে, একটা সংযোগের ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে একটা মানে গ্যাপ তৈরি হচ্ছে, যেটা আমাদেরকে রাজনৈতিকভাবে ক্ষতি করবে। কারণ আলটিমেটলি আপনি এই যে জুলাই বিপ্লব বা গণঅভ্যুত্থান দেখেন, এখানে কয়েকজন, সে ফর এক্সাম্পল আর্মি অফিসার, সে ব্রিগেডিয়ার জেনারেল কিংবা মেজর জেনারেল কিংবা আরও সিনিয়র অফিসার, তার ছেলে কিংবা মেয়ে রাজপথে আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে, কিংবা কয়েকজন এমপি, মন্ত্রী কিংবা ব্যবসায়ী, তার ছেলে মেয়ে তারা আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন, জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন। এই রকমের প্রতিষ্ঠিত আমরা যে শ্রেণী বলি বা ইস্টাবলিশমেন্ট বলি, তাদের কোনো প্রতিনিধি দেখবেন না আপনার এই সমস্ত গণ আন্দোলনে কিংবা এই সমস্ত পরিবর্তনের আন্দোলনে তারা খুব সক্রিয় ভূমিকা পালন করে স্যাক্রিফাইস করে, কিন্তু এটা ঠিক যে সুবিধাটা কিন্তু তারাই ভোগ করে। কারণ ধরেন এই যে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে, সেখানে ধরেন এই যে গত 2018 সাল থেকে আন্দোলন সংগ্রাম করেছে আমরা কিংবা আমার মতো আরও কিছু ছাত্র যুবক তরুণরা, আবার ধরেন তার আগে থেকে আন্দোলন করেছে বিএনপি জামাতের কর্মীরা, কিন্তু উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে, সেখানে কিন্তু আমরা একটু সুশীল বা নাগরিক সমাজ খুঁজি, শিক্ষিত, দেশ বিদেশের সাথে একটা কানেক্টিভিটি আছে, কিংবা সমাজে একটা মানে কি বলবেন, তাদের একটা অবস্থান আছে, ওইখানে কিন্তু আন্দোলনে কি রোল প্লে করেছে ভালো, আন্দোলনে কার ডেডিকেশন ছিল, এটা খুব বেশি দেখে না। তো সেই ক্ষেত্রে এই যে রাজনৈতিক একটা পরিস্থিতি, বরাবরই কিন্তু এখানে আসলে স্বাভাবিকভাবে রাজনীতির মাঠে কিংবা সক্রিয় ভূমিকা না থেকে একটা শ্রেণী বা একটা ক্লাসের মানুষ একটা আপনার সুবিধা ভোগ করে, কিন্তু রাজনীতিতে আসলে
এইটা আবার অনেক ক্ষেত্রে একটা নতুন দলের ক্ষেত্রে সেটা হয় না। নতুন দলের ক্ষেত্রে আপনার সবার সাথে মিশতে হবে, যেতে হবে, খেতে হবে, সবার আস্থা অর্জন করতে হবে, তারপরে কিন্তু একটা দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেদিক থেকে আমাদের কাছে মনে হচ্ছে দলের মূল নেতৃত্ব এরকম হওয়া উচিত, যার ফলে আমরা নেতৃত্বটা চেঞ্জ করেছি। বাট কোনো তিক্ততার সম্পর্ক, খুব বাজাবাজি এরকম কোনো জায়গাটা ছিল না। আপনি একটা কথা বলেছেন যে আন্দোলন করে মধ্যবিত্ত এবং সাধারণ মানুষ দায়িত্ব পায়, বা উচ্চবিত্ত, আমি ক্ষমতা বলছি না, দায়িত্ব পায়, ক্ষমতা বলতে চাই না, শব্দটা বলতে চাই না, দায়িত্ব পায় উচ্চ শ্রেণীর মানুষ। তারা কি এই দায়িত্ব পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছেন বলেই পাচ্ছেন, নাকি যারা আন্দোলন করে এই জায়গায় নিয়ে এসেছেন তারা নিজেদেরকে প্রস্তুত করছেন না বলে পাচ্ছেন? দুইটা বিষয় আসলে যৌক্তিক। একটা হচ্ছে যে হ্যাঁ, আপনার যে যারা আন্দোলন করছেন তাদের কি প্রিপারেশনের ঘাটতি আছে বা তাদের কোনো দিক থেকে দুর্বলতা আছে, এটার জন্য একটা সত্য। আবার দ্বিতীয়ত হচ্ছে যে যাদের কথা বলছেন যে তারা নিজেদেরকে প্রস্তুত করে যেরকম সংকটে লিড দেওয়ার জন্য, সেটা একটা বাস্তবতা। কারণ হচ্ছে ধরেন এখন আমাদের দেশে ওই যে বলছি 53 বছরে ওইভাবে প্রতিষ্ঠানগুলো গড়ে না ওঠায় একটা বিতর্কহীন নির্বাচন ব্যবস্থা কিন্তু আমরা করতে পারিনি। ধরেন 91-তে এই এরশাদের পতনের পরে কেয়ারটেকার ব্যবস্থা আসলো, সেই কেয়ারটেকার সব দল একমত হয়ে কেয়ারটেকার করছে। দেখছেন যে পরের বারই কিন্তু এই কেয়ারটেকার প্রধান কী হবে, উপদেষ্টা কারা হবে, এইটা নিয়ে কিন্তু আবার আন্দোলন সংগ্রাম, হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও। এবং ওই 4টা ইলেকশন আপনার 91, 96, 2001, 2008 4টা হয়েছে। তো 91-তে ফার্স্ট ইন্ট্রোডিউস হলো সিস্টেম, পরের 3টে ইলেকশনে কিন্তু ওই কেয়ারটেকার নিয়ে আন্দোলন করতেই হয়েছে। কারণ রাজনৈতিক দলগুলো একে অপরকে বিশ্বাস করে না। তো যার ফলে ধরেন এই যে রাজনৈতিকভাবে আমরা আন্দোলন সংগ্রাম করে আমরা পতন ঘটাইলাম, কিন্তু এখন রাজনৈতিকভাবে ধরেন এখানে বিএনপি আছে, জামাত আছে, অন্যান্য রাজনৈতিক দল আছে। এখন অনেকে চিন্তা করছে যে 6 মাস পরে যদি ইলেকশন হয় তাহলে তো আমি একাই সরকার গঠন করব। তাহলে আমি কেন বিশেষ করে এই এখন সবাইকে নিয়ে একটা সরকার গঠন করে আমার ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাটাকে আরও ডিলে করব বা পিছিয়ে দেব? তাহলে ওকে, আমরা রাজনৈতিক দল কোনো ক্ষমতায় থাকবে না, কিছু নিরপেক্ষ ব্যক্তি থাকুক, তারা একটা নির্বাচন দেবে, তারপর তো আমি ক্ষমতা আসতেছি। কারো কারো ধরেন ধারণাটা এমন ছিল, আবার কেউ কেউ মনে করছে যে এখানে যদি আমরা একটা ইনক্লুসিভ ওয়েতে একটা গভর্নমেন্ট ফর্ম করি তাহলে অনেকের জন্য একটা সুযোগ তৈরি হবে, তাহলে আমি যে একটা ডমিনেট করার যে আমার ক্যারেক্টার আছে, আমার যে একটা পেশি শক্তি আছে, তাহলে ওইটা তো আমি এক্সারসাইজ করতে পারবো না। সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই এরকম বিভাজনের জায়গা থেকে অনেকে চিন্তা করেছে তাহলে এই লোকগুলো সরাসরি রাজনীতি করে না, ওকে তাহলে টেম্পোরারি তারা রাষ্ট্র পরিচালনার বা তারা আমাদের সালিশ করবে। আমি জানি যে আপনি এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলেন, আপনার দল ছিল, এবং আপনার দলে যারা ছিল আপনার সাথে যারা ছিল তারাও বৈষম্য বিরোধী আন্দোলন করেছে এবং তারা পৃথক প্ল্যাটফর্মে করেছে, সেখানেও পরে যাব। এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, উপদেষ্টাদের নিয়োগ দিল, সেই ক্ষেত্রে কি আপনাদের কোনো ভূমিকা আছে? আপনাদের সাথে কারা, মানে মূলত এই মেকানিজমটা কারা করেছে? এইখানে মেকানিজমটা পুরোপুরি কোথা থেকে হয়েছে সেটা বলা মুশকিল হবে। বলতে পারেন যে কিছুটা হচ্ছে যে বিশেষ করে আন্দোলনে এটা ঠিক যে এটা ছাত্রদের আন্দোলন হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড পরিচিতি পেলেও এখানে কিন্তু রাজনৈতিক দলগুলোর বলতে পারেন যে একেবারে যদি এই শব্দটা ইউজ করা হয় যে মেটিকুলাসলি ডিজাইন, যেটা ইউনুস স্যার বলেছিল মাহফুজকে ক্লিংটন গ্লোবাল ইনিশিয়েটিভের প্রোগ্রামে, তাহলে বলতে হবে এখানে রাজনৈতিক দলগুলো মেটিকুলাসলি ডিজাইন করেছিল যে কিভাবে এই আন্দোলনের মাধ্যমে হাসিনা বধ করা যায়, হাসিনার সরকারকে ফেলানো যায়। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো সেই পরিকল্পনা অনুযায়ী ছাত্রদেরকে সামনে রেখে সব ধরনের সাপোর্ট এবং সহযোগিতা মেকানিজম করা, সরকারকে দুর্বল করা, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এইটার মধ্যে সমর্থনের জন্য নিয়ে আসা, কিংবা প্রশাসনের মধ্যে এইটার পক্ষে অবস্থান তৈরি করা, এই কাজগুলো করেছে। কিন্তু হয়তো ছাত্ররা আপনার ফ্রন্ট ফেজে ছিল। সেখানে সরকার গঠনের যখন আলোচনাটা আসলো 5ই অগস্টের পরে, আমি যতদূর জেনেছি যে ছাত্র নেতৃবৃন্দ যারা ফ্রন্ট ফেজে ছিলেন তারা যেহেতু স্বাভাবিকভাবেই সবার একটা গ্রহণযোগ্যতার জায়গা ছিলেন, তাদের পক্ষ থেকে একটা জাতীয় সরকার গঠনের অ্যাপ্রোচ ছিল। সেখানে আমাদের বড় একটি রাজনৈতিক দল আসলে সেটাতে একমত হয়নি, যতদূর আমাদের এই ছাত্র নেতৃবৃন্দের কাছ থেকে শুনেছি। যার ফলে তারা ওই জায়গায় হোঁচট খেয়েছে যে না, জাতীয় সরকার তাহলে করা যাচ্ছে না। স্বাভাবিকভাবে একটা বড় রাজনৈতিক দল যদি এই গভর্নমেন্টের প্রক্রিয়ার বাইরে থাকে সেটা আসলে সার্বজনীনতা পায় না। হ্যাঁ, বড় রাজনৈতিক দল বলতে এখানে আওয়ামী লীগকে আবার বুঝে না, কারণ আওয়ামী লীগ তো এমনি হাওয়া 5ই অগস্টের পরে, তারা তো এমনি যান বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন, সীমান্ত দিয়ে পালিয়েছেন। সেখানে যখন উপদেষ্টা পরিষদের
বিষয়টা আসলো তখন কিছু নাম যখন আমাদের কাছে পাঠানো হয়েছে যে এই এই ব্যক্তিদেরকে বিবেচনা করা হচ্ছে, সেখানে 11টি নাম আমরা শুরুর দিকে পেয়েছিলাম। সেই 11 জন আছে এখানে, তার মধ্যে একজন এখানে নাই, আর 10 জন এখানে আছে। তাদের কাছে আমাদের কাছে মনে হচ্ছে যে থাকতে পারে 10 জন, বিশেষ করে রাষ্ট্র পরিচালনায় এই লোকগুলো, যেমন ধরেন আসিফ নজরুল স্যারের যদি কথা সে সময় আলোচনা আসে, স্বাভাবিকভাবেই আসিফ নজরুল স্যারের মতো একজন একাডেমিশিয়ান এবং বলা চলে একজন অ্যানালিস্ট, একেবারে রাজনীতি থেকে সমাজের বাস্তবতার কাছ থেকে দেখেছেন, আমাদের আন্দোলন সংগ্রামের একজন সারথি ছিলেন, কিংবা আদিলুর রহমান কিংবা রেজওয়ান আপা, তাদের আপনার রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করার একটা অভিজ্ঞতা আছে। সো এই সময় একটা ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব তারা পালন করতে পারে, এবং 10 জনের নামের ক্ষেত্রে আমাদের সম্মতি ছিল। বাট পরবর্তীতে আরও যে সমস্ত নাম ইনক্লুড হয়েছে, সেই সমস্ত নাম পুরোপুরি কেউই আপনার আমার জানা মতে যে আপনার সেটা বিএনপি কিংবা অন্যরা একেবারে সব নাম একত্রে বসে সিলেক্ট করেছে, একমত হয়েছে, এরকম না। তবে বিএনপি যেহেতু একটা বড় রাজনৈতিক দল, তাদের সম্মতি ছিল কিছু কিছু নামের ক্ষেত্রে, আমাদেরও ছিল। এখানে মূল ভূমিকাটা আমার যতদূর জানা, এখানে ছাত্র আন্দোলনের যারা বৈষম্যবিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব পর্যায়ে ছিল তাদের ছিল, তারা ঠিক করেছে। প্লাস হচ্ছে ইউনূস স্যার তার টিমে কাজ করবে কারা, তিনি কাদেরকে নিয়ে কাজ করাটা কমফোর্টেবল ঠিক করবেন, সে এবং বলা চলে বৈষম্যবিরোধী ছাত্ররা, এই দুটো অংশের বেশি একটা রোল ছিল। অন্যদের খুব বেশি কাউকে ইনক্লুশন এক্সক্লুশন করার ক্ষেত্রে খুব বেশি রোল ছিল না কার্যত। আচ্ছা, অন্তর্বর্তী সরকারের 5 মাস পার হয়ে গেল, 5 মাস হয়ে গেল। এখন এই রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন সুরে কথা বলছে। আপনিও একটা রাজনৈতিক দলের প্রধান, নির্বাচনের কথা বলছেন, তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যৌক্তিক সময়ে নির্বাচনের কথা বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যৌক্তিক সময় কতটুকু সেটুকু জানতে চাওয়া হয়েছে। যাই হোক, যৌক্তিক সময় হলে তো নির্বাচন হবে। নির্বাচনের জন্য প্রস্তুতি আপনার দলের কেমন, বা আপনি কি কোনো জোট করছেন বা কোনো জোটে যাচ্ছেন, আলোচনা আছে? এখন পর্যন্ত আমরা নির্বাচন কেন্দ্রিক কোনো জোটের সিদ্ধান্ত বা খুব বেশি আলোচনা করছি না, বরঞ্চ অ্যাজ এ ইউ ক্যান সে যে একটা নিউ রাইজিং পার্টি হিসেবে নিজেদেরকে সুসংগঠিত করা, এবং রাজনৈতিক দলগুলো স্বাভাবিকভাবেই ছোট বড় রাজনৈতিক দলগুলো যখন কাজ করে তখন তো আলটিমেটলি তাদের জাতীয় এবং স্থানীয় নির্বাচনগুলোর টার্গেট থাকে। সেই ক্ষেত্রে এখন আমরা জাতীয় নির্বাচনে কোন কোন জায়গায় আমরা কাকে সংসদ সদস্য হিসেবে সেট করতে পারি, সেই কাজগুলো করে তার মাধ্যমে ওই এলাকাটা গুছানো, কিংবা স্থানীয় নির্বাচন যদি জাতীয় নির্বাচনের আগে হয়, সেটা উপজেলা আছে, ইউনিয়ন পরিষদ আছে, পৌরসভা, সিটি কর্পোরেশন, সেখানে মেয়র, উপজেলা চেয়ারম্যান, কাউন্সিলর, বিভিন্ন আপনার নেতৃত্ব দেওয়ার জায়গা আছে, সেই কেন্দ্রে কিছুটা কাজ করার চেষ্টা করতেছে। এবং বিশেষ করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার একটা জোরালো দাবি কিছু কিছু রাজনৈতিক দল এবং নাগরিকদের মধ্যে থেকে আসতেছে। কারণ স্থানীয় নির্বাচন কমিশনও এমনই ইঙ্গিত দিয়েছে। হ্যাঁ, কারণ স্থানীয় নির্বাচনের জাতীয় নির্বাচনটা তো দেখা যায় আপনার স্থানীয় নির্বাচন তো জাতীয় নির্বাচনের পরে হয় এবং রাজনৈতিক সরকার অধীনে হয়, যেখানে জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য আপনি ইন্টারিম গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে করেন, তো জাতীয় নির্বাচন কেন নয়? সেই জায়গা থেকে এখন কিন্তু একটা আলোচনা উঠছে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গেলে স্বাভাবিকভাবেই অটোমেটিক্যালি তাদের দ্বারা আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন প্রভাবিত হয়, এবং বিশেষ করে সেই ক্ষেত্রে অন্য প্রতিদ্বন্দ্বীদের, অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করা মাঠে কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়। এবার যেহেতু একটা গণ অভ্যুত্থান হয়েছে, কাজে এবার একটা ভালো স্থানীয় নির্বাচন হোক, এবং সরকার যেহেতু বর্তমানে আসলে মাঠের পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে বেশ একটা হিমশিম খাচ্ছে, সরকার এখন অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না। কারণ হচ্ছে এর মধ্যে আমি মনে করি আরও একটা কারণ হচ্ছে এই যে স্থানীয় সরকারের কোনো প্রতিনিধি নাই, বিতর্কিত নির্বাচন হওয়ায়, ফ্যাসিবাদের আমলে নির্বাচনগুলো হয়, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। সেখানে যদি আপনার এই স্থানীয় নির্বাচনগুলো হয়, তাহলে কিন্তু সরকারও একটা নির্বাচিত প্রতিনিধি পাবে যে যারা সরকারকে শক্তিশালীভাবে সহায়তা করতে পারবে। সেই জন্য স্থানীয় নির্বাচনেরও দাবি উঠছে। তো আমরা জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের জন্য প্রতিনিধি সেট করা, এবং আমাদের সাথে যাদের রাজনৈতিক একটা ঐক্যমতের জায়গা আছে তাদের সাথে একটা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে যে আগামীতে কীভাবে একটা বিকল্প রাজনৈতিক শক্তি বা জোট মানুষের সামনে, জাতির সামনে উপস্থাপন করা যায়। কারণ মানুষ কিন্তু পরিবর্তনের কথা বলছে, নতুন রাজনীতির কথা বলছে। গতানুগতিক রাজনীতি নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ চলবে না। মাসবি আগামীতে নতুন নেতৃত্ব আসবে, রাজনীতি আসবে, সেটা আমি দিতে পারি, আমি আনতে পারি, আপনি হতে পারেন। সুতরাং সেই নতুনত্বকে যারা ধারণ করবে, নতুন চিন্তার সাথে যারা খাপ খাওয়াতে পারবে,
তাদের নিয়ে একটা নতুন ঐক্য বা মোর্চা আগামী দিনে হয়তো হতে পারে। আচ্ছা, এই বিকল্প রাজনৈতিক জোট বা মোর্চা এটা কি নতুন রাজনৈতিক দলগুলোর সাথে করবেন? একটু আপনার সাথে যোগ করে নেই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন তাদের পক্ষ থেকে একটা কমিটি করা হয়, জাতীয় নাগরিক কমিটি। ধারণা করা হচ্ছে যে তারা একটা রাজনৈতিক দলে টার্ন করতে পারতেও পারে। আবার আরও কিছু রাজনৈতিক দলের নামও শুনছি আমরা, যদিও ওই বিষয়ে কেউ স্পষ্ট করে বলেননি। সেই বাস্তবতায় সেই রাজনৈতিক দলগুলোর সাথে কি জোট করার চেষ্টা থাকবে আপনাদের, নাকি পুরনো বড় যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে? না, এখন বিশেষ করে দেশের মানুষের যে প্রত্যাশা, মানুষ তো পুরানো রাজনৈতিক দলগুলো রাষ্ট্র পরিচালনায় ছিল, তাদের কর্মকাণ্ড দেখেছে। মানুষ তরুণদের চাচ্ছে, নতুন চাচ্ছে। তো আমরা যদি পুরানোদের মধ্যে ঢুকি তাহলে তো আমাদের মধ্যে কি নতুনত্ব রইল? আমরা চাই বিশেষ করে হ্যাঁ, পুরানোরা যদি আসে সেটা নতুনদের নেতৃত্বে আসতে হবে। নতুনদের নেতৃত্বে একটা জোট হোক। তরুণদের নেতৃত্বে যেমন এখন সরকার চলছে না, এই সরকারের 3 জন উপদেষ্টা আছে, সেক্ষেত্রে তরুণদের নেতৃত্বে বা জোটে পুরানো রাজনৈতিক দলগুলো যদি আসে আগামী দিনে, সেটার পক্ষে আমি পুরানো দলের সাথে জোট করার পক্ষে, মানে আমি তাদের কাছে যাওয়ার পক্ষে না। কারণ আমরা চাই যে বিশেষ করে এই পরিবর্তিত পরিস্থিতিতে একটা নতুন রাজনৈতিক মেরুকরণ, যারা নতুনভাবে সমাজ এবং রাষ্ট্রকে চিন্তা ভাবনা করবে। আচ্ছা, রাষ্ট্র এবং সরকারও এই বিষয়ে হয়তো চিন্তা করছে, কারণ মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে নাগরিকদের ভোটাধিকার 17 বছর করা উচিত, বা তিনি এক ধরনের প্রস্তাব করেছে। প্রধান উপদেষ্টা যখন ডিজায়ার করেন তখন সেটা হয়ে যায়। এবং জাতীয় সংসদ সদস্য পদের জন্য বয়স 25 থেকে 21 করার কথা বলা হয়েছে। এটা কি হচ্ছে আসলে? না, এটা আমাদের দলেরও প্রস্তাবনা ছিল যে সংসদের মেয়াদ 5 বছর থেকে কমিয়ে 4 বছর করা, আপনার সংসদ সদস্য হওয়ার জন্য যে 25 বছরের বয়সের ব্যারিয়ার সেটাকে কমিয়ে আনা, যেটা অন্যান্য অনেক দেশে আছে। এবং ভোটারের ক্ষেত্রে বিশেষ করে এইবারের যে জেনারেশন জেনজি বা পুরো আমরা এই ধরি যে জেনজির সাথে যারাই কানেক্টেড, তারা এই যে একটা গণ আন্দোলন পরিবেশ পরিস্থিতি এবং জন আকাঙ্ক্ষা যেভাবে ধারণ করছে, তারা যদি রাষ্ট্র পরিচালনায় আসে সেটা জাতির জন্য একটা মানে আমি বলছি বড় পাওয়া হবে। সেক্ষেত্রে আমরা এই বৃহত্তর এই প্রতিবাদী বিপ্লবী তরুণদেরকে যেন এই ভোটের মাঠে আসতে পারে, সেজন্য 1 বছর আমরা কমিশনের পক্ষে মত দিয়েছি এবং সরকার ইতিবাচকভাবে এটা আলোচনা করছে। সিদ্ধান্তটা তো ফাইনালি সরকারকে নিতে হবে। এর আগে আমি একটা কথা বলি, আপনি একটু বলছিলেন যে এই নির্বাচনী জোট, এখন যে ছাত্র নেতৃবৃন্দ যারা তারা একটা দল করতে চাচ্ছে, তাদের একটা ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি আছে। বৈষম্য বিরোধী আন্দোলন এইটা কিন্তু কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন না। বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু অনেকগুলো ছাত্র সংগঠনের সমর্থনে এবং নেতাদের দ্বারা এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে একটা ব্যানার বা প্ল্যাটফর্ম, যেখানে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, কিন্তু তারা তাদের স্ব ছাত্র সংগঠন ত্যাগ করে কিন্তু এখানে কোনো রাজনৈতিক আদর্শে ঐক্যবদ্ধ হয় নাই। তারা ওই কোটা সংস্কার আন্দোলন কিংবা এই গণ অভ্যুত্থান কেন্দ্রিক একটা ঐক্য হয়েছিল। রাজনৈতিক তাদের অনেকের ভিন্ন দর্শন আছে। ঠিক জাতীয় নাগরিক কমিটিতেও আপনার এই আন্দোলনটা তো আসলে কোনো একক ব্যক্তি কিংবা কোনো সম্প্রদায় কিংবা কোনো গোষ্ঠী বা দলের আন্দোলন না, এটা একটু বৃহত্তর গণ আন্দোলন, যেখানে সমস্ত মানুষ দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছিল, রাজপথে নেমেছিল। আপনি বাংলাদেশে আমার চেয়ে আপনার বয়স অনেক, কিন্তু আমার মনে হয় না আপনি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন দেখেছেন, কিংবা মুক্তিযুদ্ধের কথাও যদি আমরা দেখি, এইভাবে সমাজের এলিট বা আপার ক্লাস গুলশান বনানী ধানমন্ডির লোকেরাও রাস্তায় নামে নাই বাংলাদেশের কোনো ঘটনাকে কেন্দ্র করে, যেটা এইবার আপনার নেমেছে। কারণ তারা রাষ্ট্রে একটা বড় ধরনের পরিবর্তন চেয়েছে। তো সেই ক্ষেত্রে এই পরিবর্তনে যেহেতু এই বৈষম্য বিরোধী আন্দোলন প্ল্যাটফর্মটা সামনে ছিল, সেটা এখনও অনেকে সমর্থন করছে। রাজনীতির বাইরে গিয়ে এটাকে দেশের বৃহত্তর স্বার্থে কিছু সংস্কার এবং আন্দোলনের কারণে, ঠিক একইভাবে জাতীয় নাগরিক কমিটি একেও সমর্থন করছে ওই জায়গা থেকে যে এদের মধ্যে দিয়ে সরকারকে চাপ দেওয়া কিংবা একটা জাতীয় ঐক্য যেটা আন্দোলন কেন্দ্রিক তৈরি হয়েছে সেটাকে ধরে রেখে রাষ্ট্র সংস্কার কিংবা কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাওয়া। কিন্তু যখন তারা রাজনৈতিক দল গঠন করবে, সেখানে কিন্তু পরিষ্কার হবে যে কারা কারা এই রাজনৈতিক আদর্শের সাথে আছে বা রাজনৈতিক প্রক্রিয়ার সাথে আছে। এই জাতীয় নাগরিক কমিটিতে ধরেন এখানে আমাদের গণ অধিকারের নেতৃবৃন্দ আছে, এখানে আপনার অন্যান্য অনেক রাজনৈতিক দল, সেটা বিএনপির ছাত্র দল করা, যুব দল করা কিংবা সাবেক বিএনপির কেউ নেতৃবৃন্দ তারা আছেন, ইসলামী সংগঠনের আছেন, বাম সংগঠনের আছেন, বিভিন্ন লোকজন আছে। কেন যে এইটা তো কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না। আমরা গণ অভ্যুত্থান করেছিলাম
রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্রের পুনর্গঠনের জন্য। সেখানে জাতীয় নাগরিক কমিটি এটা একটা জাতীয় প্ল্যাটফর্ম, এখান থেকে আমরা সবাই ভয়েসটা দিই। সেখানে যখন রাজনৈতিক প্রক্রিয়ার দিকে আত্মপ্রকাশ করবে, সেখানে একটা বড় ধরনের সংকট হবে এই যে বহু মত এবং বহু পথ। একটা দল করলে তো একমতের মানুষ হতে হবে, জি। এক পথের মানুষ হতে হবে। এই কিন্তু বহুমত বহুপথ আসছিল দেশ জাতির বৃহত্তর স্বার্থে। সেক্ষেত্রে তারপরেও তারা যারা একমতের হবে, এক পথের হবে, তাদের নিয়ে আমরা এবং আরও অনেকে মিলে আবার ন্যূনতম ঐক্যের ভিত্তিতে রাজনৈতিক কিছু সংস্কার, দেশের কিছু পরিবর্তনের ক্ষেত্রে হয়তো একটা জোট হতে পারে ভবিষ্যতে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তরুণ প্রজন্ম বা দেশের মানুষের জন্য আপনার কোনো বক্তব্য? এই মুহূর্তে বিশেষ করে তরুণদের উদ্দেশ্যে আমার আহ্বান থাকবে যে আমরা এই 53 বছরে আমরা এই প্রজন্ম একটা লাকি প্রজন্ম যে যারা সরাসরি এই গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিলাম, নেতৃত্ব দিয়েছি। কিন্তু তাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, 71-এর ঘটনা, 90-এর ঘটনা, সেই সময় তরুণরা সংগ্রাম করেছিল, রাজপথে নেমেছিল, রক্ত দিয়েছিল, কিন্তু তাদের নেতৃত্ব না থাকার ফলে তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন পরবর্তী রাষ্ট্র গঠনে হয় নাই। এইবার যেন আমরা সেই ভুল না করি। এবার আমাদেরকে নেতৃত্ব দিতে হবে, রাষ্ট্র পরিচালনায় আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। তার জন্য আমি মনে করি যে তরুণদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে। রাজনীতিতে এগিয়ে না আসলে, রাজনীতিতে অংশগ্রহণ করতে না পারলে কিন্তু তারা আবারও এই প্রক্রিয়া থেকে এক্সক্লুড হয়ে যাবে। দেশের মানুষের উদ্দেশ্যে আমার আহ্বান থাকবে যে এইবার অন্তত আমরা তরুণদেরকে বিশ্বাস করে দেখি, তরুণদের প্রতি আস্থা রেখে দেখি যে তরুণরা কেমন বাংলাদেশ বিনির্মাণ করে। কারণ তরুণদের যে কাজের স্পিড, তাদের যে দেশের প্রতি ডেডিকেশন, এইবার তো আমরা রাজপথের আন্দোলন সংগ্রাম দেখেছি। আমরা যদি ওই গতানুগতিক পুরানো আপনার কনভেনশনাল রাজনীতির দিকেই যাই, অমুক দল, অমুক ভাই, অমুক মার্কা, তাহলে কিন্তু আবারও আমরা সেটা ভুল পথেই ধাবিত হব। তরুণদের মধ্যে আলোচনা হচ্ছে, নিউ প্ল্যাটফর্ম হচ্ছে, কিন্তু দিন শেষে আমার মনে হচ্ছে নির্বাচন কেন্দ্রিক একটা বড় ধরনের অ্যালায়েন্স কিংবা জোট সামনে দেখতে পাবেন। সেক্ষেত্রে সেই তরুণদের সাথে থাকুন, আশা করি দেশের একটা বড় পরিবর্তন হবে। ধন্যবাদ নুরুল হক নূর, অনেক তথ্য জানলাম আপনার মাধ্যমে, দর্শক জানতে পারল। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন ততক্ষণ সবাই। সবার জন্য অনেক অনেক শুভকামনা।